বন্ধুগণ স্বাগত। শীতাংশু, আমি দেশ বিদেশের খবর নিই। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পাকিস্তানের স্টোরি শোনাব। পাকিস্তানে এই মুহূর্তে আজ একটা ভয়াবহ অবস্থা চলছে। পাকিস্তান একদম গৃহযুদ্ধের মুখোমুখি। কী জন্য গৃহযুদ্ধের মুখোমুখি আপনারা যদি খবরটা পেয়েছেন কিনা জানি না। ইমরান খান, যিনি এর আগের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এখন জেলে আছেন। প্রায় 1 বছরের বেশি সময় হলো তিনি জেলে আছেন। তার নামে বিভিন্নভাবে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন 150টা নাকি তার নামে বিভিন্ন অপরাধমূলক কেস আছে। তার মধ্যে মানি লন্ডারিং, টাকা পয়সা তজরুপ করা এবং আরও অন্যান্য বহু রকম তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেজন্য তিনি জেল খাটছেন। এখন তার দল পিটিআই একটা প্রদেশ খাইবার পাখতুনওয়ালাতে কিন্তু ক্ষমতায় আছে। পিটিআই সেখানকার মুখ্যমন্ত্রী এবং সেখানকার প্রদেশের রাজ্যের যে সরকার চালাচ্ছে। এখন এই পিটিআই এই কিছুদিন যাবৎ একটা লং মার্চ শুরু করেছে, সেটা হচ্ছে পার্লামেন্ট ঘেরাও। এটা শুরু করেছে এবং পার্লামেন্টের প্রায় কাছাকাছি তারা পৌঁছেই গেছে এবং প্রচুর সংখ্যক সমর্থক নিয়ে তারা সেটা এসেছে এবং তারা প্রায় ইসলামাবাদের কাছাকাছি জায়গায় এসে পৌঁছে গেছে এবং তাদের সঙ্গে এবার তাদেরকে পুলিশ আটকাচ্ছে। পুলিশ আটকালে পরে কী হচ্ছে, পুলিশের সঙ্গে একটা লড়াই চলছে। এখন লড়াই চলার পর এখন পুলিশের জায়গায় এখন রেঞ্জারকে ডেপুট করে দেওয়া হয়েছে, কারণ স্থানীয় থানার পুলিশ বা মানে পুলিশ, শহরের পুলিশ সেটা সামাল দিতে পারছে না। রেঞ্জার মানে তারা এক ধরনের প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে সেখানে দেওয়া হয়েছে। এই যে এবারে যারা প্রোটেস্টার মার্চ করছে তাদের সঙ্গে সেই পুলিশের একটা খণ্ডযুদ্ধ এর মধ্যেই হয়ে গেছে এবং সেই যুদ্ধে আজকের যে খবর শোনা যাচ্ছে সেখানে কি 5 জন পুলিশ পার্সোনাল মারাও গেছে। 5 পুলিশ পার্সোনাল কিল্ড বাই দ্য সাপোর্টার্স। এই যারা অ্যাজিটেশন করছে তাদের হাতে নাকি মারাও গেছে এবং তার অস্ত্র বহু রকম কিছু নিয়ে এসেছে এবং পুলিশের সঙ্গে তাদের লড়াইয়ে 190 জনেরও বেশি লোক নাকি ঘায়েল হয়েছে এবং তাদের অবস্থা খুব খারাপ। তারা এখন যে ইসলামাবাদের যে মূল জায়গা সেটা হচ্ছে ডি চকের কাছে তারা পৌঁছানোর চেষ্টা করছে। প্রায় অনেকখানি তারা ডি চকের কাছে এসে গেছে। সেটা একটা খুব মেন জায়গায়, ডি চকটা একটা খুব মেন জায়গা, সেখানে তার কাছাকাছি প্রায় এসে পৌঁছে গেছে। তো এখন সরকার কি করবে? সরকারের পক্ষে কোনো সুযোগই নেই। সরকারও সেখানে আর্মিকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে যে আপনি যদি মনে করেন এখানে বিশেষ যে ব্যবস্থা নিতে হবে, শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে দিয়েছে। এখন এই যে পিটিআই, এই পাকিস্তান তেহরিক ইনসাফ যে দলটা, যেটা ইমরান খানের দল, সেই ইমরান খানের দলের নেতাদের 3টে দাবি আছে মূলত, যেটা নিউজ থেকে বলছে। আমি একটা ইংরেজি নিউজ একটু আগে শুনলাম, সেখান থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে ইমরান খানকে ইমিডিয়েট জেল থেকে রিলিজ করতে হবে। জেল থেকে ইমরান খানকে বিনা শর্তে এখনই জেল থেকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওখানে একটা 26তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো বলছে সেই 26তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা এইটা আমরা মানছি না, এটাকে রিভোক করতে হবে। এবং তৃতীয়ত বলছি ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি, অর্থাৎ ওখানকার বিচার ব্যবস্থা তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না এবং যার জন্যেই এক পেশে সরকার পক্ষে কাজ করার জন্যই তারা নাকি বিভিন্ন কেসে ইমরান খানকে জেলে পাঠিয়ে যাবে। একটা কেস থেকে ছাড়ছে, তার একটা কেসে জেলে ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার নাকি ঘটছে। এইটা তাদের আরেকটা দাবি। এবং তারা আরেকটা দাবি করছে যে আগের বারে যে ম্যান্ডেটটা ছিল, সেই ম্যান্ডেটটা হচ্ছে স্টোলেন যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে তোমরা আমাদেরকে ফিরিয়ে দাও। এটা তারা মূলত, আমি দেখছিলাম যে পিটিআইয়ের যেটা এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার হ্যান্ডেল, সেই টুইটার হ্যান্ডেলে তারা এই 3টে মূলত দাবি করছে। আগেরগুলো যেগুলো আমি বললাম সেগুলো নিউজে শুনলাম। টুইটার হ্যান্ডেল দাবি করছে যে 26th অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে তোমরা ইমিডিয়েট বাতিল করো এবং দ্বিতীয়ত হচ্ছে যে স্টোলেন ম্যান্ডেট তোমাদের, সেই স্টোলেন অর্থাৎ আমাদের পক্ষে ম্যান্ডেট আছে কিন্তু তোমরা জোর করে সেই ম্যান্ডেটটাকে ছিনিয়ে নিয়ে তোমরা সরকারে বসে আছো, শাহবাজ শরীফ যে সরকারে বসে আছে এখন আর কি, তো সেটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর হচ্ছে ফ্রি অল পলিটিক্যাল প্রিজনার্স, শুধু ইমরান খান নয়, তার সঙ্গে আরও যে সমস্ত পিটিআই দলের বা অন্যান্য দলের
যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে যেদিকে জেলবন্দি করা আছে তাদেরকে ইমিডিয়েট কিন্তু তোমাদেরকে আমাদের কাছে ছেড়ে দিতে হবে। এইটা হচ্ছে তাদের মূল দাবি তিনটা আর কি। এখন এই দাবির মধ্যে কতটা তারা পূরণ হবে কতটা হবে না সেটা তো এখনই কেউ বলতে পারবে না, এইটা হচ্ছে আগামী দিনে বলা যাবে। কিন্তু পাকিস্তান একটা একেবারে গৃহযুদ্ধ অবস্থা, একদিকে সরকার এবং মিলিটারি, পুলিশ, প্যারামিলিটারি, পুলিশ, রেঞ্জার, প্যারামিলিটারি এবং মিলিটারি একদিকে, এবং সরকার এবং তাদেরও কিছু সমর্থক আছে, অর্থাৎ যে নওয়াজ শরীফের দল তাদের সমর্থক আছে, বিলাবল ভুট্টোর দল বা আসিফ জাহদের দল তাদেরও কিছু সমর্থক আছে। কিন্তু এদের সমর্থক যারা এখন ইমরান খানের পার্টি পিটিআইয়ের যে সমর্থক তাদের সংখ্যা অনেক বেশি, তারা বহু সংখ্যায় এসে হাজির হয়েছে এবং তারা একটু উগ্র দেখা যাচ্ছে। তা নাহলে পুলিশ এবং রেঞ্জারদের সঙ্গে এভাবে মারামারি শুরু করে দিত না। তো এরকম একটা অবস্থার মধ্যে পাকিস্তান এখন চলছে, এক দুদিনের মধ্যে কী হবে বলা মুশকিল। এবং এর মধ্যেই যে ইমরান খানের যে মিসেস ওয়াইফ, তো যে বুশরা বিবি, তো সেই বুশরা বিবি তিনি আবার মার্চের মধ্যে যোগ দেওয়ার জন্য ওই খাইবার পাখতুনখোয়া থেকে কোন একটা জায়গা থেকে তিনি আবার ইসলামাবাদের উদ্দেশ্যে মার্চ শুরু করেছেন, যে তিনিও আসছেন এখানে, তিনিও আসছেন এবং তিনি মাঝে মাঝে ওখান থেকে মোবাইল মেসেজ পাঠাচ্ছেন এবং মোবাইল মেসেজ সেটা সব সমর্থকদিকে শুনতে বলা হচ্ছে এবং সমর্থকদিকে বলছে আপনারা ডাঁটে থাকুন ওইখানে, ওখান থেকে কোথাও সরবেন না, এইটা তিনি বলছেন এবং তিনি আসছেন। এবং তার সঙ্গে আছে ওই যে খাইবার পাখতুনখোয়ার যে পিটিআইয়ের যে মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল তার কি তার সঙ্গে আছেন। এবং এই যে যদি উনিও এসে পৌঁছে যান তখন কিন্তু ইসলামাবাদে আরও একটা সমস্যা তৈরি করতে পারে। এবং সরকারের কাছে যে অস্ত্র আছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে 240 সংবিধানের 248 আর্টিকেল 248 অনুযায়ী তারা হচ্ছে যে দেশের মধ্যে খুব অরাজক অবস্থা সৃষ্টি করছে এবং পার্লামেন্টকে ব্যাঘাত করার চেষ্টা করছে এবং দেশের মানে সরকারকে মানছে না, এই জাতীয় যদি কোনো অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে মিলিটারি সেখানে কিন্তু হাইয়েস্ট লেভেল অ্যাকশন নিতে পারে, অর্থাৎ শুটার সাইড অ্যাকশন। আমি এখনই বললাম। তাহলে এর ফলে আজ রাতে বা আগামীকাল যে কোনো সময় মিলিটারি যদি ওখানে অবিরত গুলি চালাতে শুরু করে এবং তাহলে কিন্তু বহু সমর্থক মারা যাবে এবং হয়তো মিলিটারি পুলিশেরও লোকও বেশ কিছু মারা যাবে, অর্থাৎ একটা ভয়ানক রক্তক্ষয়ী সংগ্রাম পাকিস্তানে শুরু হয়েছে। তো সেটা এই দু চার দিনের মধ্যে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না। এবং গভর্নমেন্ট বলেছে আমরা প্রোটেস্ট করতে দিতে রাজি আছি, কিন্তু তোমরা যেভাবে সারা ইসলামাবাদকে অবরুদ্ধ করে রেখে দিয়েছো, তোমরা যেভাবে ইসলামাবাদের যত মানুষের তাদেরকে কোথাও বেরোতে দিচ্ছ না, ফলে তাদেরকে সেটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। তোমাদেরকে একটা খালি জায়গা দিচ্ছি, একটা মাঠ দিচ্ছি, কোনো একটা বড় মাঠ আছে ইসলামাবাদের কোথাও, বলছে তোমরা সেখানে যে ধর্ণা দাও, অবস্থান করো, বলবে তোমরা এসে সবাই মিলে পার্লামেন্ট দখল করে নেবো, এটা আমরা মানবো না। মিলিটারিকে সেই জন্য অর্ডার দিয়েছে কোনোভাবেই কেউ যেন ঢুকতে না পারে। এবং ইসলামাবাদে ঢোকার যে পার্লামেন্ট ভবনের ঢোকার বা মূল যে ভিআইপি জোন যেটা বলে সেখানে ঢোকার সমস্ত রাস্তা বড় বড় ট্রাক কন্টেনার দিয়ে হচ্ছে বন্ধ করে যাচ্ছে, সেগুলো বেরিয়ে কেউ না যেতে পারে। কিন্তু ইমরান খানের সমর্থকরা ভয়ানক অ্যাডামেন্ট, তারা হাইকোর্ট অর্ডার দিয়েছিল, আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে না আপনারা এরকম অরাজক অবস্থা দেশে সৃষ্টি করবেন না, কিন্তু তারা সে হাইকোর্ট এরকম মানেনি। অ্যাডামেন্ট হয়ে তারা গত রোববার দিন ইসলামাবাদে ঢুকেছে এবং সেইভাবে তারা এগিয়ে চলছে। তো এই যে সরকারের যে প্রস্তাবটা যে আপনারা ধর্নাটা একটা খোলা মাঠে সেখানে আমরা জায়গা দিচ্ছি, সেখানে আপনারা চলে যান, সেখানে যে ধর্না করুন, যতদিন করা আছে, আপনাদের ধর্নাদের অধিকার আছে গণতান্ত্রিক দেশে, আপনারা সেখানে ধর্না করুন। সেটা ইমরান খান নাকি জেল থেকে সেটা আবার মেনে নিয়েছেন যে ঠিক আছে, যখন বলছে তাহলে কোনো একটা মাঠ আছে দিচ্ছে সেখানে যে ধর্না প্রস্তাবে বসা হোক। কিন্তু তার স্ত্রী বুশরা বিবি সে আবার এটা নাকি মানেননি, যেটা সমাচারের খবরে এইমাত্র জানা গেল যে সেটা এখনও সেখানে কিন্তু তিনি সেটা মানেননি। কিন্তু তিনি এখন মূল লিড দিচ্ছেন যেহেতু ইমরান খান জেলের মধ্যে আছেন। তো কিন্তু তিনি একটা কথা বলেছেন, যখন এই 5 জন পুলিশকর্মী মারা গেছে ওই সাপোর্টার্সদের আক্রমণে, তখন তো স্বাভাবিকভাবে পুলিশ এবং মিলিটারি তারাও ভীষণভাবে একদম ক্ষেপে গেছে। তো এই যে ক্ষেপে যাওয়া যে অবস্থাটা, সেই অবস্থাটায় এখন মিলিটারি পুলিশ যদি একা যায় গুলি চালাতে আরম্ভ করে, সে দেখা গেল 400, 500, 700, 1000, 2000 লোক মারা গেল, তখন দেশটা আরও অগ্নিগর্ভ অবস্থা হবে। হয়তো দেখা যাবে আরও সাধারণ মানুষও সমর্থকও লক্ষ লক্ষ লোক আরও বেরিয়ে চলে আসবে, আবার তারা ভয় ভীত হয়ে চলে যেতেও পারে। এটা একটা খুব মারাত্মক অবস্থা। এটা একটা চীনের তিয়ানআনমেন স্কোয়ারের স্মৃতিটা উস্কে দিচ্ছে, যে ওখানে ছাত্র যুবরা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তিয়ানআনমেন স্কোয়ার বলে একটা জায়গাতে, ওইরকম পার্কের মতো জায়গায় তারা প্রতিবাদ জন্য হাজির হয়েছিল। তো সেখানে সরকারের ট্যাঙ্ক যে একদম সব গুলি করে সব উড়িয়ে দিয়েছিল, ট্যাঙ্ক, মিলিটারি ট্যাঙ্ক যে একদম মিলিটারি যে সব গুলি করে উড়িয়ে দিয়েছিল।
দিয়ে কাউকে কোনো হচ্ছে যে সেখানে ট্যাফু করতে দেয়নি। তো সেরকম একটা পরিস্থিতি যদি মিলিটারি, এখন এই সরকার যেটা আছে শাহবাজ শরীফের সরকার, এটা মূলত মিলিটারি এডেড সরকার, অর্থাৎ মিলিটারি এডেড ইন দ্য সেন্স সাপোর্টেড সরকার। মিলিটারি ইমরান খানকে সরিয়ে দিয়েছে, দিয়ে মিলিটারি শাহবাজ শরীফকে নিয়ে এসছে। পাকিস্তানে এটা একটা আকছার ব্যাপার যে মিলিটারি যাকে চাইবে তাকে ক্ষমতা রাখবে, যাকে চাইবে না তাকে ক্ষমতার থেকে সরিয়ে দেবে। এখন এই অবস্থায় ইসলামাবাদের সমস্ত স্কুল কলেজ বন্ধ, বাজার দোকান প্রায় বন্ধ, মোবাইল সার্ভিস সমস্ত বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেছে। তো ফলে ইসলামাবাদ একটা অবরুদ্ধ শহরের, মানে একটা মেট্রোপলিটন শহর বা একটা কর্পোরেশনের মতো জায়গায় পৌঁছে গেছে, যে যেখানে কারোর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না, কোথাও যেতে পারছে না, এবং সব মানুষ ঘরবন্দি হয়ে আজকে গত শনিবার রবিবার থেকে ঘরের মধ্যে বসে আছে। এরকম একটা অবস্থা চলছে। এবং এর মধ্যে যে আবার ওখানে পাকিস্তানে এখন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার ল্যাঙ্কাশেকো, সে এখন ভিজিট করছেন। তিনি 1-2 দিন 3 দিন আগে এসেছেন, ওই রবিবার না সোমবার দিন এসেছেন। সেখানে বাইল্যাটারাল বিভিন্ন মিটিং টিটিং হচ্ছে। আমি বুঝতে পারছি না এরপরেও এইসব অবস্থা দেখেও কি করে বেলারুস পাকিস্তানের সঙ্গে বিভিন্ন মিটিং করে বিভিন্ন চুক্তি টুক্তি করার ঠিকঠাক করছে, এবং এরপরেও তারা পাকিস্তানের সঙ্গে কাজ করবে। অবশ্য তারা নিশ্চয়ই পেপার এবং টিভিতে রাত্রেবেলা হোটেলে বসে বা গেস্ট হাউসে বসে পাকিস্তানের ভিতরে কী হচ্ছে খবর তো বেরোচ্ছে, কারণ আমি দেখছিলাম ইন্ডিয়ান জার্নালিস্টও সেখানে হচ্ছে পাকিস্তানের মুখে সেই ওখান থেকে খবর পাঠাচ্ছে, ইয়ন নিউজকে পাঠাচ্ছে, তো আমি তাদেরই নিউজটা শুনছিলাম। তো ফলে সারা পৃথিবীর কাছে খবরটা চলেছে। খবর তো চাপা থাকে না কোনো সময়, এরকম একটা খবর যেখানে একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছে অলরেডি। তো অতএব এরকম একটা অবস্থায় চলছে। এখন এই কদিন আগেই ওই আমি IMF-এর টিম ফিরে গেছে। তারা IMF-এ যে আবার ওই কয় বিলিয়ন, $2 বিলিয়ন বোধহয় দেওয়ার কথা, না যে $5 বিলিয়ন বলেছিল, তার কিছু টাকা বাকি আছে সেটা দেওয়ার কথা। সেটা দেবে কিনা তারা দুবারের জায়গায় 3বার করে ভেবে দেখবে। কারণ এরকম একটা রক্তক্ষয়ী সংগ্রাম যদি হয়, দেশের উৎপাদন কিছু হচ্ছে না। সেদিন একটা ইউটিউবে দেখছিলাম, ওদের একজন বলেছে ডেইলি নাকি 100 বিলিয়নের বেশি ডলার হচ্ছে ডেইলি পাকিস্তানের লস হচ্ছে। অর্থাৎ সমস্ত রকমের উৎপাদন বন্ধ, সমস্ত রকমের কলকারখানা বন্ধ, সমস্ত রকমের ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ। তো এরকম একটা অবস্থায় দেশটা কী হবে? দেশে মারাত্মক একটা মানে অকাল অবস্থা তৈরি হয়েছে। তো এরকম একটা অবস্থায় সেখানে চলছে। আগামী দিনে IMF কী করে সেটা বলা মুশকিল। IMF যদি আবার লোন না দেয়, তাহলে পরে তো পাকিস্তান একেবারে দেউলিয়া হতে বাধ্য, কারণ কেউ তাকে বাঁচাবার রক্ষে নেই। আর একটা সবচেয়ে বিড়ম্বনায় পড়েছে এখন চীন। এই যে বিভিন্ন CPEC, রোডস অ্যান্ড বেল্ট বিভিন্ন প্রকল্প চীনে চালু করেছে পাকিস্তানে, সেই প্রকল্প তারা ঠিক করতে পারবে কিনা বা কমপ্লিট করতে পারবে কিনা, বা গুড়িয়ে নিয়ে পালিয়ে যেতে হবে, এবং একটা অরাজক পরিস্থিতি একটা দেশে কাজ করা যে খুব কঠিন ব্যাপার, এটা এতদিনে চীন পাকিস্তানকে বন্ধু করে হাড়ে হাড়ে বুঝতে পারছে। আর 2-1 দিন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে পাকিস্তানের পরিস্থিতিটা কোন অগ্নিগর্ভ জায়গায় গিয়ে পৌঁছায়, এবং সেখানে আবার এই শাহবাজ শরীফকে সরিয়ে দিয়ে ইমরান খান আসে কিনা, বা আবার নতুন কেউ আসে কিনা, অথবা মিলিটারি coup আবার হয় কিনা। পাকিস্তানে মিলিটারি coup আকছার ব্যাপার, বেশ কয়েকবার মিলিটারি coup হয়েছে, বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে। হঠাৎ দেখা গেলো মিলিটারি ক্ষমতা সবটা দখল করে নিয়ে পুরোপুরি সারা দেশকে দখল করে নিল। সেরকম পরিস্থিতি হতে পারে। তো কী হবে সেটা আগামী দিন বলবে। এই কথাগুলি বললাম, আপনারা সবাই চোখ রাখুন। আমাদের একদম প্রতিবেশী দেশ, কখনোই তারা ভারতের সঙ্গে শান্তি চায়নি, কখনোই ভারতের সমৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেনি, এবং কখনোই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয়নি, বা একটা সঠিক ব্যবহার করে এবং যে ভারতের সঙ্গে সম্পর্কে নিজেদের উন্নতিটাকেও এগিয়ে নিয়ে যাবে, সেই চেষ্টা তাদের নেই। নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যেই দলাদলি খেয়োখি, এবং জনগণের কথা না ভেবেই শুধু রাজনীতিবিদরা এবং ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এবং মিলিটারি পুলিশ, তারাই সারা দেশটাকে শোষণ করে দেশটাকে একদম শেষ করে দিল। মানুষের আর্থিক দুরবস্থার, সামাজিক জীবনযাপনের যে দুরবস্থার, তার কোনো অন্ত নেই। ধন্যবাদ, নমস্কার।